ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 11 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। এই ক্লাসটি হলো বৌদ্ধইজম এবং জৈনিজমের উপরে, মানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উপরে আমি 3 থেকে 4টি ক্লাস নেব। তোমরা অবশ্যই পার্ট বাই পার্ট ওই ক্লাসগুলোকে দেখে নেবে, ঠিক আছে? এবং এর আগের যে ক্লাসগুলোকে আমরা কমপ্লিট করেছি সেটাও তোমরা দেখে নেবে, তাহলে এই বিষয়গুলো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখো, সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে যে হোয়াই বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, মানে বৌদ্ধইজম এবং জৈনিজম কেন? একটা ধর্ম তো চলছিল, কিন্তু তারপরে কেন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের আবির্ভাব ঘটলো? তাহলে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের আবির্ভাবের পেছনে মূল কারণ যেটা ছিল সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এটা জানতে গেলে তোমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য তোমাদের জানতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা কি করেছিলাম এর আগের ক্লাসে? বেদিক এজ বা বৈদিক যুগ। বৈদিক যুগের মধ্যে দুটো পার্ট ছিল, একটা কি ঋগ্বেদিক যুগ আর একটা হচ্ছে লেটার বেদিক যুগ, ঠিক আছে? তাহলে ঋগ্বেদিক যুগের ইয়ারটা কত ছিল? 1500 বিসি থেকে 1000 বিসি। আর লেটার বেদিক এজে কত ছিল? 1000 বিসি থেকে কত? 600 বিসি। বোঝা গেছে? তাহলে এই সমস্ত এই এরিয়াতে, মানে এই টাইম পিরিয়ডে এমন কিছু ঘটেছিল যার জন্য বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের আবির্ভাব ঘটে। কি ঘটেছিল সেটা আমরা আগেই পড়েছি যে ঋগ্বেদিক যুগে যা কিছু ঘটছিল সেটা সবকিছুই সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, মানে সবকিছুই ভালো ঘটছিল। কিন্তু লেটার বেদিক এজ বা পরবর্তী বৈদিক যুগে সোসাইটি কিন্তু সেরকম ভালো পজিশনে ছিল না, মানে বিভিন্ন ধরনের মারামারি, রাহাজানি, হ্যাঁ, সামাজিক অবক্ষয়, এই সমস্ত জিনিস কিন্তু পরবর্তী বৈদিক যুগে শুরু হয়েছিল। তাহলে ঋগ্বেদিক যুগে সোসাইটি কিরকম ছিল? ট্রাইবাল ছিল, মানে একটা জনগোষ্ঠীতে বিভক্ত ছিল, ঠিক আছে? টোটাল একটা জনগোষ্ঠীতে বিভক্ত ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি হলো? সোসাইটি হয়ে গেল বর্ণ সিস্টেম। বর্ণ সিস্টেম মানে এই সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টে জাতির আবির্ভাব ঘটলো। তাহলে কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে ব্রাহ্মণরা কি করতো? ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এরা ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, ঠিক আছে? ব্রাহ্মণরা পুজো পাঠ করতো, সাধারণত টিচার শ্রেণীর, মানে শিক্ষক শ্রেণীর মানুষ ছিল। ক্ষত্রিয়রা কি করতো? ক্ষত্রিয়রা যুদ্ধ করতো, ঠিক আছে? আর বৈশ্যরা কি করতো? বৈশ্যরা করতো ব্যবসা বাণিজ্য। আর শূদ্ররা কি করতো? এই 3টে জাতিগোষ্ঠীকে সেবা শুশ্রূষা করতো। বোঝা গেছে? তাহলে স্বাভাবিকভাবেই এই দুটো জাতিগোষ্ঠী কি ছিল? ডমিনেশনে ছিল, মানে প্রভাবশালী ছিল। কিন্তু পক্ষান্তরে এই দুটো জাতিগোষ্ঠী কিন্তু সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু দেখো, বৈশ্যরা কিন্তু যেহেতু ব্যবসা বাণিজ্য করতো, সেই কারণে তাদের যে ট্যাক্সের টাকা সেটা কিন্তু রাজার কাছে চলে যেত। তাহলে রাজার কাছে যদি চলে যেত, তাহলে রাজা রাজ্য চালাতো কার টাকায়? বৈশ্যদের টাকায়। তাহলে বৈশ্যরা সমাজে একটা বড় ভূমিকা পালন করছে, অথচ তাদের কিন্তু সেরকম সমাজে দাম দেওয়া হচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবে কি হবে? স্বাভাবিকভাবে একটা সমাজের উপরে ডিসক্রিমিনেশন তৈরি হবে, মানে বিভাজন তৈরি হবে, ঠিক আছে? তাহলে বিভাজনটা তৈরি হয়ে গেল। বিভাজন যখনই তৈরি হলো তখনই কি হবে? মারামারি শুরু হবে বিভিন্ন বিষয় নিয়ে, তাই তো? তাহলে দেখো, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের আবির্ভাব ঘটলো। শূদ্ররা কি করতো? শূদ্ররা 3 জাতিগোষ্ঠীকে সেবা শুশ্রূষা করতো। তাহলে তাদের পজিশন ছিল সবার নিচে। বোঝা গেছে তো? তার মানে রিলিজিয়ান বা ধর্ম ঋগ্বেদিক যুগে কি ছিল? অগ্নি ছিল, ও ইন্দ্র ছিল, আরো অন্যান্য দেবতারা ছিল। কিন্তু পরবর্তীতে কি হলো? ব্রাহ্মণ ডমিনেশন শুরু হলো, মানে ব্রাহ্মণদের আধিপত্য শুরু হয়ে গেল। সেটা সাধারণ মানুষেরা মেনে নেবে কেন? তাহলে সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাইছিল, ঠিক আছে? পরিত্রাণ পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ধর্মের বিভিন্ন ধরনের উপায় খোঁজার চেষ্টা করলো। তার মধ্যে তখনই কি হলো? বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের আবির্ভাব ঘটলো। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মেইন প্রিন্সিপাল কি ছিল? যে সবাইকে সমান চোখে দেখা, মানে সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক। ব্রাহ্মণরা কি করতো? ব্রাহ্মণরা মূলত ধর্ম দান করতো বা ধর্ম প্রদান করতো, ধর্মের যে জ্ঞান সেগুলো প্রদান করতো কি ভাষায়? সংস্কৃত ভাষায়। কিন্তু বৌদ্ধ ধর্ম যখন আসলো, তখন তারা ধর্মের যে সমস্ত জ্ঞান, মানে ফিলোজফি বা দর্শন শাস্ত্র উপস্থাপনা করতো পালি ভাষায়, ঠিক আছে? পালি ভাষায় উপস্থাপনা করার ফলে কি হতো? বিভিন্ন ভাষাগুলো সহজলভ্য বা সহজবোধ্য হতো, কারণ সেই সময় পালি ভাষার প্রচলন ছিল। সংস্কৃতে বললে সবাই বুঝতে পারতো না, ঠিক আছে? স্বাভাবিকভাবেই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মানুষ আকৃষ্ট হতে শুরু করলো। বোঝা গেছে? তাহলে কেন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম আসলো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। বোঝা গেল তো? এবার দেখো আমি কি লিখলাম। তাহলে সেই কারণে started to develop different religion like Buddhism, Jainism and many more. কেন লিখেছি? তার কারণ হচ্ছে সেই সময় মোটামুটি 63টা বিভিন্ন মতাধর্মের আবির্ভাব ঘটেছিল। তার মধ্যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম অগ্রগণ্য, বাদ বাকিগুলো সেরকম না পড়লেও হবে, ঠিক আছে? সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে অতটা নেই, ঠিক আছে? তাহলে এইটুকু বুঝতে পারলেন। এবার দেখো, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কি? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড বুদ্ধা বা গৌতম বুদ্ধ। তাহলে বুদ্ধ ধর্ম, তাদের সম্পর্কে বুদ্ধের সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তাহলে তার জন্ম কখন হলো, তার মৃত্যু কখন হলো, কি করেছিল, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। তাহলে লর্ড বুদ্ধা কত সালে জন্ম হয়েছিল? 563 বিসি, মানে বিফোর ক্রাইস্ট।
টাইম পিরিয়ডটা ভালো করে লক্ষ্য করো। ঋগ্বেদিক যুগ কত বলেছিলাম? ঋগ্বেদিক যুগ 1500 বিসি থেকে 1000 বিসি, ঠিক আছে। তারপরে লেটার বেদিক এজ কত? 1000 বিসি থেকে 600 বিসি। দেখো তারপরেই কিন্তু বুদ্ধের জন্ম হলো, ঠিক আছে। কত সালে? 563 বিসিতে। কোথায়? নেপালের লুম্বিনীতে, এবং সেটা কপিলাবস্তুর মধ্যে পড়ছে, মানে কপিলাবস্তুতে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? নেপালে। বোঝা গেল। তার মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে মহামায়া। মহামায়া, ডটার অফ কোলিয়া ক্ল্যান। কোলিয়া বংশজাত তার মা ছিল, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জন্মের সময় কিন্তু বুদ্ধদেবের মায়ের মৃত্যু হয়, ঠিক আছে। এবং সেই সময় তারপরে তাকে লালন পালন করেন কে? তার স্টেপ মাদার। স্টেপ মাদার কি? স্টেপ মাদার হচ্ছে এই যে দেখো প্রজাপতি গৌতমী, ঠিক আছে। তার কাছে কিন্তু লালন পালন হয়। তাহলে বার্থ হলো লুম্বিনীতে। তার মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে মহামায়া। বা পিতার নাম কি? পিতার নাম হচ্ছে শুদ্ধোধন। শুদ্ধোধন তিনি কোন বংশজাত ছিলেন? তিনি শাক্য বংশজাত ছিলেন, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, তিনি শাক্য বংশজাত ছিলেন। চাইল্ডহুড নেম, তার বাচ্চা বয়সে কি নাম ছিল, মানে শৈশবে কি নাম ছিল? শৈশবে নাম ছিল সিদ্ধার্থ। ওয়াইফ অ্যান্ড সন, তার স্ত্রীর নাম কি এবং পুত্রের নাম কি? তার স্ত্রীর নাম হচ্ছে যশোধারা। তিনি কিন্তু বিবাহ করেছিলেন, ঠিক আছে। যশোধারা সম্ভবত 16 বছর বয়সে তিনি বিবাহ করেন। তার পুত্রের নাম কি? পুত্রের নাম হচ্ছে রাহুল। বোঝা গেল। তার যে ঘোড়া, সেই ঘোড়ার নাম কি? সেই ঘোড়ার নাম হচ্ছে কন্টক। ঘোড়াটা কেন ইম্পর্টেন্ট? ঘোড়াটা ইম্পর্টেন্ট এই কারণে, তিনি যখন গৃহত্যাগ করেছিলেন তখন কিন্তু এই ঘোড়ার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। এবং পরবর্তীতে তার মৃত্যু, মহাসমাধি কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টপূর্বাব্দে? 483, 483 বিসি। কোথায় তিনি দেহত্যাগ করেন? কুশীনগরে, সেটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। বোঝা গেল। তার মানে এই যে ফ্যাক্ট গুলো, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তারপরে তিনি লেফট হিজ হোম অ্যাট দ্য এজ অফ 29, মানে 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। এবার গৃহত্যাগ করার কি কারণ থাকতে পারে? গৃহত্যাগ করার কারণ থাকতে পারে হয় তিনি দুঃখে গৃহত্যাগ করছেন, অথবা তিনি সত্যের খোঁজে গৃহত্যাগ করছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তিনি সত্যের খোঁজে গৃহত্যাগ করছেন, দুঃখে নয়, ঠিক আছে। সত্যের খোঁজে গৃহত্যাগ করেছেন। তার যখন জন্ম হয়, তার বাবা নিজেও একজন জ্যোতিষ ছিলেন, এবং বিভিন্ন জ্যোতিষ তাকে বলেছিল যে এই পুত্র হয় বড় রাজা হবে, আর না হলে কি হবে? না হলে বড় সাধু হবে, সন্ন্যাসী হবে, ঠিক আছে। সেই কারণে তার পিতা কিন্তু খুব ভয়ে ছিলেন যে এই পুত্র আমার হাতছাড়া না হয়ে যায়, মানে বাড়ির বাইরে চলে না যায়। সেই কারণে তিনি যেহেতু রাজা ছিলেন, তিনি বাড়িতে সমস্ত লাক্সারিয়াস উপাদান, মানে বিভিন্ন ধরনের কোনো অভাব তিনি কিন্তু বুঝতে দেননি। তিনি জানেন যে বাইরে যদি পাঠানো হয় আমার ছেলেকে, তাহলে সে কিন্তু সাধু হয়ে যেতে পারে। তিনি চাননি যে তার ছেলে যেন সাধু হয়ে যায়, ঠিক আছে। তিনি চেয়েছিলেন কি? তিনি চেয়েছিলেন তার ছেলে বড় রাজা, ঠিক আছে। তাহলে হি লেফট হিজ হাউস অ্যাট দ্য এজ অফ 29, তাহলে 29 বছর বয়সে তিনি কিন্তু বাড়ি ত্যাগ করেন, তার গৃহ ত্যাগ করেন। এবার কি কারণে সেটা একটু আগে বললাম, সত্যের খোঁজে বাড়ি ত্যাগ করছে। হি ওয়াজ ব্রট আপ বাই স্টেপ মাদার প্রজাপতি গৌতমী। তাহলে তিনি প্রজাপতি গৌতমীর কাছে কিন্তু মানুষ হলেন। কারণটা কি? কারণ হচ্ছে তার জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়। বোঝা গেল। এবার এই যে প্রজাপতি গৌতমী, পরবর্তীতে তিনি যখন বোধি লাভ করবেন, মানে পরম জ্ঞান লাভ করবেন, তারপরে কিন্তু তার প্রথম মহিলা শিষ্যা বলা যেতে পারে, তিনি ছিলেন তার স্টেপ মাদার, কে নাম? প্রজাপতি গৌতমী, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এবার দেখো মেন যে পোর্শনটা, সেটা হচ্ছে তিনি কেন সাধুর পথ বেছে নিলেন, মানে সন্ন্যাস জীবন বেছে নিলেন। তিনি একদিন হঠাৎ বাইরে বেরিয়েছিলেন, ঠিক আছে। সেই সময় তিনি দেখেন কি, একজন বৃদ্ধ মানুষকে দেখছেন যে হাঁটতে পারছে না ঠিকঠাক, ঠিক আছে। এ সিক ম্যান, মানে অসুস্থ মানুষ। তাহলে তিনি 4 জন মানুষকে দেখলেন, ঠিক আছে। 4 জন মানুষকে তিনি দেখলেন। কোন কোন মানুষ? এটা হচ্ছে প্রথম মানুষ হচ্ছে তিনি ওল্ড ম্যান দেখলেন, মানে বৃদ্ধ মানুষকে দেখলেন। বৃদ্ধ মানুষ জরাজীর্ণ অবস্থায় আছে, হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না ভালো। এ সিক ম্যান মানে হচ্ছে দুর্বল মানুষ, ঠিক আছে, অসুস্থ মানুষ, ঠিক আছে, অসুস্থ মানুষ। এই মানুষকে দেখলেন। তারপরে এ কর্পস মানে হচ্ছে মৃত ব্যক্তি, একজন মৃত ব্যক্তিকে দেখলেন, ঠিক আছে। আরেকবার দেখলেন কি, অ্যান অ্যাসেটিক, মানে সাধুকে দেখলেন। এই 4 জন মানুষকে দেখে তিনি উপলব্ধি করলেন যে ওল্ড ম্যান, যে বৃদ্ধ হয়ে গেছে, তিনি আর কয়েকদিন পরে মারা যাবেন। তার মানে তার জীবন কিন্তু দুঃখে পরিপূর্ণ। বোঝা গেল। এ সিক ম্যান মানে যে অসুস্থ, সে কখনো সুখে থাকতে পারে কি? তার সাথেও কথা বলে তিনি দেখলেন যে না, তিনি দুঃখে আছেন, ঠিক আছে। তার মানে ওল্ড ম্যান দেখলেন, তিনিও দুঃখে আছেন। সিক ম্যান মানে অসুস্থ মানুষ, তাকেও দেখলেন, তিনি দুঃখে আছেন। মৃত ব্যক্তিকে দেখলেন, মৃত ব্যক্তি কোনো কথা বলছে না, সে শ্মশানের পথে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এতগুলো জিনিস দেখার পরে তিনি উপলব্ধি করলেন
যে এগুলো কি হচ্ছে, আমাদের জীবন তার মানে কি দুঃখে পরিপূর্ণ, ঠিক আছে, জীবনটাই আমাদের দুঃখে পরিপূর্ণ। এরপরে তিনি যখন দেখলেন যে সাধুকে যখন দেখলেন তিনি মহানন্দে রয়েছেন, ঠিক আছে, তাহলে সাধুকে যখনই দেখলেন যে তিনি মহানন্দে, তাহলে তার মধ্যে এমন কিছু ছিল যার জন্য তিনি সবসময় আনন্দে আছেন, ঠিক আছে। সেই কেন তিনি আনন্দে আছেন সেটার খোঁজেই তিনি কি করলেন, গৃহ ত্যাগ করলেন, ঠিক আছে। যে এতগুলো জিনিস ঘটছে, এগুলো কারণটা কি, এগুলো কারণ হচ্ছে আমাদের পরিবেশে দুঃখ বিরাজমান, ঠিক আছে। যখনই তিনি সাধুকে দেখলেন তিনি দেখছেন কি যে এই সাধুর মধ্যে আমরা পরম আনন্দ অনুভব করছি, ঠিক আছে। হি ডিসাইডেড টু লিভ হিজ হাউস, তখনই কি সিদ্ধান্ত নিলেন যে আমি বাড়ি ত্যাগ করব, ঠিক আছে। হি লেফট হিজ হোম অ্যাট দ্য এজ অফ 29, একটু আগেই বললাম, ইন দ্য সার্চ অফ ট্রুথ, সত্যের খোঁজে, ইজ কল্ড মহাভিনিষ্ক্রমণা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তিনি যে গৃহত্যাগ করেছিলেন সেটা কি নামে পরিচিত, মহাভিনিষ্ক্রমণা অর গ্রেট রিনাউন্সিয়েশন, ঠিক আছে। তার মানে তিনি যে 29 বছর বয়সে গৃহত্যাগ করলেন সেটাকে ইতিহাসে আমরা কি নামে পরিচিত, কি নামে চিনি, সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণা অর গ্রেট রিনাউন্সিয়েশন। His first guru was Alara Kalma. Then he gained knowledge from Uddhav Ramputra. দেখো গৌতম বুদ্ধ কিন্তু ডিফারেন্ট টিচারের কাছে গিয়েছিল, ঠিক আছে, সত্যের খোঁজে, কিন্তু কোনো টিচারই তাই কিন্তু সেই রকম সত্যের খোঁজ দিতে পারেনি, বোঝা গেছে। কিন্তু প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকেই তিনি কিছু না কিছু কিন্তু শিখেছিলেন, ঠিক আছে, কিছু না কিছু শিখেছিলেন। সবার প্রথম গুরু কে ছিলেন, আলারা কালমা। তারপরে তার কাছ থেকে কিছু নলেজ বা জ্ঞান গ্রহণ করে উদ্ধব রামপুত্রের কাছে গেলেন, ঠিক আছে। এরপরে তিনি যখন দেখতে পারলেন যে কোনো শিক্ষকই একেবারে সত্যের খোঁজ দিতে পারছে না, সেই সময় তিনি 6 বছর ধরে ধ্যান যোগে অংশগ্রহণ করলেন, ঠিক আছে। এবং 6 বছর ধ্যান যোগে অংশগ্রহণ করার পরে তিনি সিদ্ধি লাভ করলেন। কত বছর বয়সে, তিনি 35 বছর বয়সে সিদ্ধি লাভ করলেন, বোঝা গেল। তাহলে দেখো এই যে গুরুরা ছিলেন এই গুরুদের কাছ থেকে কিন্তু তিনি প্রথম শিক্ষা লাভ করেছিলেন, ঠিক আছে। কিভাবে ধ্যান করতে হয়, কিভাবে মেডিটেশন করতে হয়, কতক্ষণ করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ইনার কাছ থেকেই শিখেছিলেন। হি অ্যাটেইনড নির্ভানা অর এনলাইটমেন্ট অ্যাট দ্য এজ অফ 35 অ্যাট গয়া, কোন জায়গায়, তার মানে হি অ্যাটেইন নির্বাণ লাভ করলেন কোথায়, অথবা এনলাইটমেন্ট, ঠিক আছে। কত বছর বয়সে, 35 বছর। একটু আগে বললাম 6 বছর ধরে তিনি তপস্যা করার পরে 35 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করলেন বা জ্ঞান লাভ করলেন, পরম জ্ঞান লাভ করলেন অ্যাট গয়াতে। গয়াটা কোথায় রয়েছে, বিহারে, বিসাইড নিরঞ্জনা রিভার, ঠিক আছে, আন্ডার এ পিপল ট্রি, মানে একটা অশ্বত্থ গাছের নিচে, বোঝা গেল। এবার এর সাথে কিন্তু একটা কনফ্লিক্ট আসে। কনফ্লিক্টটা কি, মহাবীর কোন গাছের নিচে বোধি লাভ করেন, ঠিক আছে, আর কোন নদীর তীরে, কোন জায়গায়, এই দুটো কিন্তু তোমাদের কিন্তু খুব কনফিউজ করে। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি যখন মহাবীর পড়াবো তখন সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করবো, ঠিক আছে। এখন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসটি এটুকুই, পরবর্তী ক্লাসে আমি আবার এর উপরে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে।